দর্শক, শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ছোঁয়া খন্দকার। ঈদের ছুটির আমেজ ফুরানোর সঙ্গে সঙ্গে বাড়ছে রাজধানীমুখী মানুষের চাপ। ফিরতি যাত্রা শুরুতেই ট্রেনে ছিল না স্বস্তি। এখনো পুরোপুরি ভিড় না বাড়লেও কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের অপেক্ষা যেন কমছে না। নির্ধারিত সময়ে ট্রেন না ছাড়ায় ক্ষোভ আর ভোগান্তির কথা জানিয়েছেন অনেকে। আনন্দের রেশ এখনও রয়ে গেছে। সেই অনুভূতি নিয়ে ঈদের ছুটির শেষ দিনে কর্মব্যস্ত জীবনে ফিরছে রাজধানীবাসী। রোববার সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। দেশের বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক ট্রেন এসে পৌঁছেছে ঢাকায়। ভোগান্তি এড়াতে কিংবা জরুরি কাজে যারা ঢাকায় ছিলেন তাদের অনেকেই ধরছেন বাড়ির পথ। ফলে স্টেশনে ছিল দুইমুখী যাত্রীর চাপ। আমরা ঈদের 3 দিন পরে যাচ্ছি যাতে একটু স্বস্তিতে বাড়িতে পৌঁছতে পারি। এখন আমরা এখানে এসে যদি এরকম ভোগান্তি হয়, আমিও লাইনে দাঁড়াতে হলো, আমার ছেলেকে লাইনে দাঁড়াতে হলো, ওয়াইফে আরেক লাইনে দাঁড়াতে হলো। ফোন দিচ্ছে অফিস থেকে 2 বার। আমি চাইছিলাম যে এখানে নামে আমি অফিসে যে একটু রেস্ট করে যাব, কিন্তু তা হলো না। আমার বসে ফোন দিচ্ছে, আমার কলিকে ফোন দিচ্ছে, আমাকে আসতেছে আমার আধা ঘন্টা লাগবে, তারপর আমি এখানে এখন এয়ারপোর্ট থেকে আসতে 1.5 ঘন্টা লাগছে, টোটাল 1.5 ঘন্টা। সব লেট হয়ে গেছে। তবে ভোগান্তি ছিল রেলের এলোমেলো শিডিউলে। নির্ধারিত সময় স্টেশন ছাড়তে পারেনি বেশ কয়েকটি ট্রেন। এতে প্ল্যাটফর্মে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে যাত্রীদের। যাত্রীরা ভোগান্তির মধ্যেই আছে। ট্রেন সবগুলোই শিডিউল মতো যাচ্ছে না বা শিডিউল মতো আসতেছে না। সবাই অপেক্ষায় বা অনেকটা সময় বসে থাকা লাগতেছে। 1 ঘন্টা ধরে অপেক্ষা করতেছি, কিন্তু এখনো ট্রেন ছাড়ে নাই। এখন কখন ছাড়বে সেটাও বলে না তারা। আসলে ট্রেনের টিকিট পাওয়া যায় না, 10 দিন আগেও টিকিট পাওয়া যায় না। আবার আসলো টিকিট স্ট্যান্ডার্ড টিকিট কাটলে দুনিয়ার মানুষ থাকে, আবার ট্রেনও ছাড়ে সময় মতন। রেল কর্তৃপক্ষ বলছে শিডিউল বিপর্যয় নয়, বৈরী আবহাওয়া, লোকোমোটিভ সংকট এবং নিরাপত্তাজনিত কারণে কিছু ট্রেন দেরিতে চলাচল করছে। উত্তরবঙ্গগামী কিছু ট্রেনের শীতল বিপর্যয় আমরা হয়েছে। বিপর্যয় ঠিক বলবো না, কিছু বিলম্বিত হয়েছিল, কিছু ট্রেন বিলম্বিত হয়েছিল। আমরা এটা জানি, এটা বিভিন্ন কারণে হয়েছে। আপনারা জানেন কিছু ঝোড়ো হাওয়া ছিল, ওই সময় ঝড়ে গাছ পড়ে গেলে আমাদের ট্রেন চলাচল ব্যাহত হয়। খড় বিছিয়ে দেওয়া হয় মানুষজন গ্রামে, ওর উপর দিয়ে গেলে হুইল স্লিপ করে, এর জন্য আমাদের লোকোমোটিভ ফেল করে, সেটাও কারণ ছিল। এবং কিছু লোকোমোটিভের সমস্যাও ছিল এবং সেই সমস্ত। এবং আপনারা জানেন যে যাত্রী ওঠানামাতে অনেক বেশি সময় লেগেছে। ভোরে সদরঘাট লঞ্চ টার্মিনালে ঢাকামুখী মানুষের চাপ ছিল বেশি। দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটের যাত্রীবাহী লঞ্চ এসে পৌঁছায় ঘাটে। পরিবারের সাথে, মা বাবার সাথে অনেক ভালো কাটাইছি, আত্মীয় স্বজনের সাথে। এখন জীবিকার তাগিদে আবার ঢাকাতে চলে আসছি। এর আগে ঈদে আমরা আসা যাওয়ার সময় অনেক সিন্ডিকেট হয়েছে। গ্রামে গিয়ে আলহামদুলিল্লাহ ঈদে উদযাপন ভালোই করেছি এবং আসার জন্য যে যাতায়াত ভাড়াটা 300 টাকা করা হয়েছে, অনেক আমরা এতে খুশি হয়েছি। সংশ্লিষ্টরা বলছেন 2-1 দিনের মধ্যেই ফিরতি যাত্রা আরও বাড়বে। চেনা কর্মচাঞ্চল্যে ফিরবে রাজধানী। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। এবারে ঈদযাত্রার খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতে রাজধানীর গোলাপবাগে যেতে চাই, সেখানে আছেন সহকর্মী সুমাইয়া ঐশী। ঐশী, বাড়ি ফেরা এবং ঢাকা ছেড়ে যাওয়া নগরবাসীর খবরাখবর জানাবেন আমাদের। ছোঁয়া, এখনো পর্যন্ত বাড়ি ঢাকা ফেরার যে মূল ঢল সেটি এখনো শুরু হয়নি। আমরা দুপুরের পর থেকে বেশ কয়েকটি ঢাকায় ঢোকার যে অভিপথগুলো, মুখগুলো, সেগুলোতে ঘুরেছি। গাবতলীতে গিয়েছি, সায়দাবাদ, এরপর যাত্রাবাড়ি মোড়, এখন আমরা গোপীবাগে আছি। সব দিকে ঘুরে যেমনটি দেখতে পেলাম সেটি হচ্ছে এখনো পর্যন্ত সেই ঢল শুরু হয়নি, ঢাকায় ফেরা মানুষের ঢল। তবে বেশ ভালো সংখ্যক মানুষ আজও ঢাকা ফিরছেন। আমরা কাউন্টার সংশ্লিষ্টরা, বাস কাউন্টার সংশ্লিষ্টদের সঙ্গেও কথা বলেছি। তারা বলছেন যে আগামীকাল থেকে মূল যে যাত্রীদের ঢাকায় ফেরার যে ঢল সেটি শুরু হবে। যদিও এর আগে বিচ্ছিন্নভাবে মানুষ কিন্তু ঢাকায় ফিরেছে। ঈদের পরদিন থেকেই মূলত ঢাকায় কম বেশি মানুষ প্রবেশ করা শুরু করেছে, কারণ ঈদের পরদিন থেকেই বিভিন্ন বাস কাউন্টার থেকে শুরু করে রেলওয়ে স্টেশন থেকে শুরু করে ঘুরে যেগুলো যেমনটি দেখা গেছে সেটি হচ্ছে ঈদের পরদিন থেকেই মূলত মানুষ এই ভিড় এবং ঝক্কি এড়াতে ঢাকায় ফেরা শুরু করেছেন। এখন এই কারণে আসলে যাত্রীদের সংখ্যা মোটামুটি আজকে পর্যন্ত বেশ কম। তবে যারা কাউন্টার সংশ্লিষ্ট তারা বলছেন যে যাত্রীরা কিন্তু আগামীকাল থেকে মূল যে ঢল তাদের সেটি শুরু হবে। এখনও গতকালও আমরা দেখেছি যে অনেকেই ঢাকা ছাড়ছিলেনও, কারণ ঈদের পর অনেক সময় অনেকে ছুটি, ঈদের সময় অনেক অফিস করে, আবার অনেক সময় অনেকে ঈদের পরে আসলে গ্রামের বাড়িতে যান। সেই জায়গা থেকে অনেককে দেখেছি আমরা গতকালও ঢাকা ছাড়তে।
আজকের চিত্রটা একটুখানি ভিন্ন। আজকে ফেরার সংখ্যাই বেশি, তবে আগামীকাল থেকে এই সংখ্যা আরও বৃদ্ধি পাবে এবং যাত্রীদের সঙ্গে কথা বলে যেমনটি জানা গেল আগে ভাগে ফেরাতে তারা বেশ স্বস্তির সঙ্গে ঢাকায় ফিরতে পেরেছেন। যাওয়ার সময় বেশ কিছুটা ভিড় ছিল, সে জায়গায় কিছুটা ভোগান্তি হয়েছিল, তবে ফেরার অভিজ্ঞতা বেশ স্বস্তির তারা বলছিলেন। অনেক ধন্যবাদ ঐশী আপনাকে। এবারে গাজীপুরে যেতে চাই, সেখানে রয়েছেন সহকর্মী পলাশ প্রধান। পলাশ, মহাসড়কে যানবাহনের চাপ কেমন দেখলেন? সে সাথে যাত্রীদের সঙ্গে নিশ্চয়ই কথা হয়েছে, তারা কি বললেন? অধিকাংশ যাত্রীর সাথে কথা হচ্ছে, তারা যদি আরো বাড়তো তাহলে তাদের জন্য একটু স্বাচ্ছন্দ্য পরিবার পরিজনদের সাথে ঈদের যে আনন্দ সুবিধা পাবে। তবে যাত্রা নিয়ে যাওয়া এবং আসা সেটি নিয়ে তারা বলছিল যে অন্যান্য বছরতে তারা স্বাচ্ছন্দ্যে গিয়েছে এবং আসছে। কিছুক্ষণ আগে আমরা জামালপুর থেকে সাথে কথা বলছিলাম, তারা বলছিল যে যেটি আসলে তারা বলেছিল যে যাওয়ার সময় কিছু কিছু জায়গায় থেমে থেমে কয়েক ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে, সেটা আসার সময় একদমই ছিল না। তারা স্বাচ্ছন্দ্যে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক যেটি রয়েছে সেটি দিয়ে আসলে ঢাকাতে প্রবেশ করছে এমনটাই বলছিল। তারা সদস্য ছিল 9 জন। তারা বলছে যে 9 জনের যেভাবে আসলে যাওয়া হয়েছিল ভেঙে ভেঙে, সেটি তারা একসাথে রাজধানীতে প্রবেশ করছে, একটা করে তেমন কোথাও কোনো সমস্যা বিঘ্ন ঘটে নাই, তারা স্বাচ্ছন্দ্যে ঢাকাতে প্রবেশ করেছে। আমরা বেশ কয়েকটি কাউন্টারের কথা বলেছিলাম। কাউন্টারের যে বিষয়টা বলছিল যে যাওয়ার সময় যে একটু চাপ ছিল সেটি আসার সময় অনেকটাই কম, অর্থাৎ অনেক পরিবহনে প্রায় প্রত্যেকটি পরিবহনে তারা বলছিল যে 10 থেকে 12টি সিট খালি হয়েই তারা রাজধানীতে প্রবেশ করছে। সবকিছু মিলিয়ে বলতে পারি যে ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা সিলেট যে সড়কটি রয়েছে এবং ঢাকা ময়মনসিংহ সেটি নির্বিঘ্নে যারা ঈদগামী বিভিন্ন চালাইতে চাকরি তারা স্বাচ্ছন্দ্যে ঢাকা প্রবেশ করছে। অনেক ধন্যবাদ পলাশ আপনাকে। দর্শক, এবারে লঞ্চ যাত্রার খবর জানবো। বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার হোসেন। কাউসার, ঘাটে কর্মস্থলমুখী মানুষের ভিড় আপনি কেমন দেখলেন? সে সাথে সার্বিক যে ব্যবস্থাপনা সেটি সম্পর্কে একটু জানতে চাই। বিকেলে আমরা যে চিত্র দেখেছি তার চেয়ে কিন্তু যাত্রী বাড়তে শুরু করেছে। যেহেতু রাতের বেলা লঞ্চগুলো চলাচল করে, সেক্ষেত্রে আসলে ধীরে ধীরে লঞ্চ ঘাটে যাত্রী আসতে শুরু করেছেন। এখন যে যাত্রীরা ঘাটের দিকে আসছেন তারা অধিকাংশই ডেকের যাত্রী এবং যারা আগাম কেবিন বুকিং দিতে পারেননি, যদি ঘাটে এসে কেবিন পাওয়া যায় সেই লক্ষ্যেই কিন্তু যাত্রীরা এখানে আসছেন। এবং যারা কেবিনের যাত্রী রয়েছেন, আগাম কেবিন বুকিং দিয়েছেন, তারা সন্ধ্যার পরে আসবেন, যেহেতু রাত 8টার পরে লঞ্চগুলো ছাড়বে। তবে যাত্রীদের ধীরে ধীরে ভিড় বাড়ছে। পাশাপাশি আমরা দেখেছি BIWT এর যারা কর্মকর্তারা রয়েছেন তারা যেহেতু আসলে ঈদের ছুটি কাটাননি, তারা কিন্তু তাদের যে ডিউটি সেটি পালন করছেন। তারা তাদের টিম নিয়ে কিন্তু আমরা এই পন্টুনে তাদেরকে টহল দিতে দেখেছি। পাশাপাশি আনসার সদস্যরা, নৌ পুলিশ, মেট্রোপলিটন পুলিশ সে সদস্যরাও আছেন এবং জেলা প্রশাসনের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট তারাও কিন্তু এখানে সন্ধ্যার পরে টহল দিবেন যে কোনো লঞ্চে অতিরিক্ত যাত্রী নেওয়া হচ্ছে কিনা। তবে লঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছেন তারা সরকারের যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা মেনেই যাত্রী বহন করছেন, অধিকাংশ অতিরিক্ত যাত্রী বহন করছেন না। তবে আমরা প্রতিবারই কিন্তু দেখছি যে লঞ্চ কর্তৃপক্ষ যে প্রতিশ্রুতি দিচ্ছে সেই প্রতিশ্রুতি তারা পালন করছেন না, অতিরিক্ত যাত্রী বহন করছে। তবে এখন পর্যন্ত লঞ্চ ঘাটের যে অবস্থা সেক্ষেত্রে আসলে যাত্রীদের ভিড় তেমন একটি বাড়েনি, সন্ধ্যার পরে বাড়তে থাকবে। এবং নৌ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কড়া নির্দেশনা রয়েছে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, যাত্রীরা সহজেই পন্টুনে প্রবেশ করে এই লঞ্চ ঘাটে লঞ্চগুলোতে উঠতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে পন্টুনে এবং পন্টুনের বাইরেও স্বেচ্ছাসেবীরা কাজ করছে এবং সব মিলে একটি সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে দিয়েই বরিশাল থেকে যাত্রীরা ঢাকার উদ্দেশ্যে যাচ্ছেন। তার মানে নির্বিঘ্নেই কর্মস্থলে মানুষ ফিরছে। অনেক ধন্যবাদ কাউসার আপনাকে। ঈদের চতুর্থ দিনে রাজধানীর রাস্তাঘাটে আর কোরবানির বর্জ্য দেখা যায়নি। শতভাগ বর্জ্য অপসারণের দাবি জানিয়েছেন নগরীর 2 সিটি কর্পোরেশন। তবে অলিগুলির কোথাও কোথাও ব্লিচিং পাউডার না ছিটানোয় সেখান থেকে দুর্গন্ধ ছড়ানোর আশঙ্কা নগরবাসীর। কোরবানি ঈদের চতুর্থ দিনের চিত্র। ঘোষণা ছিল 48 ঘন্টার মধ্যেই শহরকে বর্জ্যমুক্ত করার, হয়েছে তা 4 দিন পর। কোরবানির এই ময়লাগুলো যদি বেশি সময় থাকে তাহলে বিভিন্ন ধরনের রোগবালাই হয়, তারপরে এগুলোর ঘ্রাণের কারণে বা এগুলোর নিঃশ্বাস নিলে এগুলোর থেকে একটা বিভিন্ন ধরনের প্রবলেম হয়। কোরবানির যে আবর্জনা বিষটা যেগুলো ছিল, রক্তপাত বা যেভাবে পরিবেশটা ছিল বর্তমানে তা আগের থেকে অনেক ভালো এবং বর্তমান সরকার সেগুলোর দিকে ভালো নজরদারি দিচ্ছে।
ঢাকার 2 সিটি কর্পোরেশন বলছে শতভাগ বর্জ্য অপসারণ হয়েছে, কিন্তু রাস্তার কিছু কিছু জায়গায় রক্ত শুকিয়ে গেছে। বৃষ্টি হলে সেখান থেকে দুর্গন্ধ ছড়ানোর আশঙ্কা সেসব এলাকার নগরবাসীর। আগে সিটি কর্পোরেশনেতে রাস্তার ওই দিকের থেকে বড় গাড়ি এসে পানি দিয়ে ধুইতে আমরা দেখতাম যাইতো, গত বছরও করছে, কিন্তু এই বছর এটা করে নাই। ব্লিচিং পাউডারও দেয় নাই, কিছুও দেয় নাই। এখন অনেক গন্ধ, বৃষ্টির পানি একটু পড়লে গন্ধ আবার বাইরে হইব, কারণ রক্ত সব শুকিয়ে গেছে, কিছুই দেয় নাই। ঢাকা দক্ষিণের প্রশাসক সংবাদ সম্মেলনে জানান 13,500 কর্মীর নিরলস প্রচেষ্টায় 3 দিনে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে 36,086 টন বর্জ্য অপসারণ করা হয়েছে। যেসব এলাকায় দুর্গন্ধ ছড়ানোর শঙ্কা, সেখানে ব্লিচিং ছিটানোর কথা জানান প্রশাসক। প্রধানত যে কোরবানির বর্জ্য অপসারণ সহ, কারণ শুধু কোরবানির না তো, দেখা যায় যে নর্মাল যে বর্জ্য আছে সেগুলো তো অপসারণ করতে হয়, সেগুলো আমাদের চলছে। কর্মীরা সিনসিয়ার হয় এবং জনগণ যদি সচেতন থাকে তাহলে এটা পরিচ্ছন্ন ঢাকা রাখা এটা সম্ভব। এদিকে সময় মতো কোরবানির পশুর হাটের বর্জ্য পরিষ্কার না করায় 11 জন ইজারাদারকে কালো তালিকাভুক্ত করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আগামী বছর থেকে জামানতের অঙ্ক উল্লেখযোগ্য হারে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শাজদিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা। এটা পসিবল। হজের ফিরতি ফ্লাইটে দেশে ফিরছেন হাজিরা। ছোটখাটো কিছু অসুবিধা ছাড়া হজ ব্যবস্থাপনা ভালো ছিল বলে জানিয়েছেন তারা। পবিত্র ভূমিতে নিজেদের, স্বজনদের ও দেশের কল্যাণে দোয়া করে সন্তোষ নিয়ে ফিরছেন সবাই। পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন নাসির উদ্দিন। গন্তব্য বগুড়া। দীর্ঘ সফরের ক্লান্তি থাকলেও হজের প্রতিটি আনুষ্ঠানিকতা নির্বিঘ্নে সম্পন্ন করতে পেরে প্রশান্তি ছিল চোখে মুখে। আমরা সুস্থভাবে গেছি, সুস্থভাবে আছি, সব পরিচালনা ভালোই হয়েছে। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হওয়ায় দ্বিতীয় দিনের মতো দেশে ফিরছেন হাজিরা। বিমানবন্দরে নেমে অনেকের মুখে স্বস্তি আর তৃপ্তির হাসি। ছোটখাটো কিছু অসুবিধার কথা কেউ কেউ জানালেও সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে বেশিরভাগ হাজি সন্তোষ প্রকাশ করেন। আমাদের কাজগুলো খুব সুন্দরভাবে সম্পূর্ণ করেছেন আমাদের মোল্লেম। সরকারের যে ব্যবস্থাপনা হজের ব্যাপারে আমি যথেষ্ট সন্তুষ্ট আর কি। হোটেলগুলো আরও মানসম্মত হলে তাহলে আমাদের জন্য আরও ইবাদতের জন্য আরও সুস্থ। মুজদালিফা থেকে আমরা যখন তাঁবুতে আইছি, তাঁবুত থেকে যখন জামেলা আছে পাথর মারার জন্য, তখন একটু কষ্ট হয়েছে, কষ্ট স্বীকার করতে হতো। আর একটু ডেভেলপ হইলে গাড়ির ব্যবস্থা ভালো হতো। ল্যাট্রিন বাথরুমের যদি সমস্যাটা যদি একটু আরও যদি বেশি যদি বৃদ্ধি করে তাহলে আরও হাজিগণদের অনেক সুবিধা হবে। আমার এই ঢাকায় নিয়ে আসা অসম্ভব। তারপরে আপনাদের স্টাফের সাথে আলাপ করছি, ওনারা লোক দিয়া আমার এই পর্যন্ত আইনা দিচ্ছে। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই ইবাদত পালন করতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন তারা। ওইখানে গেলে এমন একটা মনে হয় যেন আসতে আর ইচ্ছা করে না, মনে হয় যেন ওইখানেই থাকি, বরং ওইখানের জন্য সারা রাস্তা চোখের পানি ঝরছে। সবার জন্য দোয়া করছি, যারা যারা আমার কাছে দোয়া চাইছে তারগো, এবং যারা চাইতে পারে নাই এবং তারগো জন্য দোয়া বলছি। বাংলাদেশ সহ সারা পৃথিবীর সকল মুসলমানদের জন্য ওখানে দোয়া করা হয়েছে, পিছনের গুনাহগুলো মাফ করে দেওয়ার জন্য, আর ভবিষ্যতে যা দোয়া করি আল্লাহ যেন তা কবুল করে। দেশে ফিরে স্বজনদের সঙ্গে মিলিত হওয়ার আনন্দের পাশাপাশি হজের স্মৃতি নিয়েই বাড়ি ফিরছেন তারা। হজের ফিরতি ফ্লাইটের দ্বিতীয় দিনে 14টি ফ্লাইটে 5,795 জন হাজি দেশে আসবেন। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। দেশের সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে, তাই এই সময়কে গুরুত্ব না দিলে দেশের অনেক ক্ষতি হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমান যেভাবে দেশ গঠন করতে চেয়েছিলেন বর্তমান সরকারও সেভাবেই চলার চেষ্টা করছে। প্রধানমন্ত্রী আরও বলেন, দেশে সামাজিক, ধর্মীয়, পারিবারিক মূল্যবোধের ঘাটতি দেখা যাচ্ছে। এই বিষয়গুলো কিভাবে শিশুদের মাঝে সৃষ্টি করা যায় তা নিয়ে তথ্য ও শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে। তারেক রহমান বলেন, বর্তমান সরকার দেশে একটি বিধ্বংস অবস্থায় দায়িত্ব নিয়েছে। জনগণের কাছে সরকারকে সফল হতে হবে। অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকাল কয়েকটি রাজনৈতিক দল এখন খুব জোর করে সংস্কারের কথা বলে, অথচ জিয়াউর রহমানই সংস্কারের জন্ম দিয়েছিলেন। তিনি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন, সব প্রতিষ্ঠানকে গড়ে তুলেছিলেন বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আমাদের সামনে প্রথমত একটি অত্যন্ত কঠিন সময় অপেক্ষা করছে, আমাদের সামনে একই সাথে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। শহীদ জিয়া যেভাবে দেশকে গঠন করতে চেয়েছিলেন, শহীদ জিয়া যেভাবে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন, আমরা সে ধারাই চেষ্টা করছি দেশকে আজকে পরিচালনা করতে।
ঈদের ছুটির শেষ দিনেও পর্যটকদের কোলাহলে মুখর কক্সবাজার, রাঙামাটি ও বান্দরবান। বিশেষ করে কক্সবাজার সমুদ্র সৈকতে যেন তিল ধারণের ঠাঁই নেই। পাহাড়ে ও প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য উপভোগে ব্যস্ত দূর দূরান্ত থেকে আসা অগণিত পর্যটকরা। ঈদের পরদিন থেকে কক্সবাজার সমুদ্র সৈকতের চিত্র এমন, লাখো পর্যটকের ঢল। সব হোটেল, মোটেল ও গেস্ট হাউস পরিপূর্ণ। দীর্ঘ কর্মব্যস্ততা ও নগর জীবনের ক্লান্তি দূর করতে পরিবার, বন্ধু বান্ধব নিয়ে ঈদের ছুটি উপভোগে এসেছেন সবাই। বাবা মা ভাই বোন আমরা কাজিনরা সবাই আসছি বাড়িতে ঈদের ছুটিতে, বাবুদেরকে নিয়ে আসছি। মানুষের ভিড় তো অনেক বেশি, তেমন একটা আনন্দ করতে পারতেছে না, শুধু মানুষ আর মানুষ। এই যে বন্ধুদের সাথে দুষ্টামি করতেছি, খুবই ভালোই সময় কাটতেছে। প্লাস এই সমুদ্রের পাড়ে বসে থাকার অন্যরকম একটা ফিলিংস। মানুষ প্রচুর, ঈদের ছুটির জন্য সবাই আসছে, খুবই ভালো লাগছে। সৈকত ছাড়াও কেউ যাচ্ছেন ইনানি, হিমছড়ি, আবার শিশুদের নিয়ে যাচ্ছেন রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড অ্যাকোরিয়ামে, যেখানে 200 প্রজাতির রঙিন মাছের সমাহার। বাচ্চাদের এই যে মাছ সম্পর্কে, বিভিন্ন প্রজাতির বিরল প্রজাতির মাছ সম্পর্কে তারা যেন একটু বুঝে জানে। এরকম আরও কিছু তৈরি করা যায় যেগুলোতে মানুষ এসে আর একটু মজা পাবে এবং প্লাস বাচ্চাদের জন্য শিক্ষণীয় হয়। দুটা বাচ্চা ওরা এই জায়গাটা বেশি এনজয় করেছে, বিশেষ করে এই যে ফিডিংটা, এটা খুব এনজয় করেছে। বান্দরবানে মেঘলা, নীলাচল সহ দর্শনীয় সব পর্যটন স্পটও দূর দূরান্ত থেকে আসা ভ্রমণ পিপাসুদের কোলাহলে মুখর। প্রকৃতির অপরূপ সৌন্দর্যে মুগ্ধ সবাই। দুই সাইডে ভিউজ, মাঝখানে আপনার মেঘ, এটা দেখে আমরা অনেক খুশি হয়ে গেছিলাম এবং মেঘ ধরার চেষ্টা করছি, কিন্তু ধরা তো যায় না। মেঘের ভিতরে আছি, অনেক সব কিছুই ভালো লাগতেছে আমাদের। এখানে বসছে, এখানে হচ্ছে মেঘ, গায়ের উপর দিয়ে মেঘ যাচ্ছে, খুব ভালো লাগছে। রাঙামাটিতে ঝুলন্ত সেতু, পলওয়েল পার্ক সহ অন্যান্য দর্শনীয় স্থান ঘুরে বেড়াচ্ছেন ঈদের ছুটি কাটাতে আসা পর্যটকরা। খাগড়াছড়িতেও 3 দিন ধরে আছে পর্যটক সমাগম। আল আমিন শিকদার, যমুনা নিউজ। রাঙামাটির বিনোদন কেন্দ্রগুলোতে বেড়েছে পর্যটকদের আনাগোনা। আমরা সরাসরি যুক্ত হব, সহকর্মী শামসুল ইসলাম রয়েছেন সেখানে। শামসুল, বিনোদন কেন্দ্রগুলোতে পর্যটকদের ভিড় কেমন চোখে পড়লো আপনার? সেই সাথে ব্যবসায়ীরা যারা আছেন তারা কি বলছেন? ছোঁয়া, আপনি যেমনটি বলেছেন যে দেশের অন্যান্য স্থানগুলোতে যে পর্যটন স্পটগুলো রয়েছে, সেই স্পটগুলোর পাশাপাশি পার্বত্য জেলা রাঙ্গামাটিতেও এখানে প্রচুর পরিমাণে পর্যটকের সমাগম হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে ঈদুল আজহার যে ছুটি, এই ছুটির মধ্যে রাঙ্গামাটিতে পর্যটকদের এখানে ঢল নেমেছে। এখানকার যে বিভিন্ন যে এখানকার যে পর্যটক স্পটগুলো রয়েছে, স্পটগুলোতে বিভিন্ন দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা সেখানে তারা ভিড় জমাচ্ছে, তারা আনন্দ করছে। এখানকার যে আপনার ঝুলন্ত ব্রিজ রয়েছে, ঝুলন্ত ব্রিজ এবং পলওয়েল পার্ক এবং কাপ্তাই হ্রদে তারা ঘুরে বেড়াচ্ছে। আপনার মাধ্যমে সোয়ার একটি বিষয় আমরা আপনাকে মাধ্যমে জানাই দিতেছে, সেটা হচ্ছে যে একটি দুঃখজনক ঘটনা ঘটেছে। গতকালকে কাপ্তাই হ্রদে একজন পর্যটক সেই খাগড়াছড়ি থেকে এসেছিল, সে পানিতে ডুবে মারা গেছে, যার পরিপ্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে সব জায়গাতে এখন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যাতে কোনো পর্যটক দেরকে অনুরোধ করা হয়েছে যাতে তারা লাইফ জ্যাকেট ছাড়া যাতে কাপ্তাই হ্রদের মধ্যে তারা না নামে। এবং তারা যে এখন আপনি দেখতে পাচ্ছেন যে আজ বিকাল থেকে হঠাৎ রাঙ্গামাটিতে কালবৈশাখী ঝড় শুরু হয়েছে। ঝড়ের কারণে যাতে কোনো পর্যটক ঝুঁকিপূর্ণ অবস্থায় যাতে কাপ্তাই হ্রদে না নামে, সেজন্য তাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে যাতে করে নিরাপদ ভাবে যাতে পর্যটকরা তারা তাদের বিভিন্ন স্পটগুলি তারা ঘুরে, সেজন্য তাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। সোয়া, শামসুল, অনেক ধন্যবাদ আপনাকে। বিশ্বকাপ 2026-এর মিশন শুরু করতে আজ মাঠে নামছে 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে সেলেসাওদের প্রতিপক্ষ পানামা। নতুন কোচ আর নতুন কৌশল পরখ করার এই ম্যাচটি নিয়ে ফুটবল ভক্তদের মাঝে বিরাজ করছে তুমুল উত্তেজনা। বাংলাদেশ সময় আজ রাত 3:30টায় মাঠে গড়াবে ব্রাজিল ও পানামার এই প্রীতি ম্যাচটি। বিশ্বকাপের আগে নিজেদের দল গুছিয়ে নিতে ম্যাচটিকে বেশ গুরুত্ব দিচ্ছে সেলেসাওরা। বিশেষ করে সাম্প্রতিক চোট কাটিয়ে নতুন মুখের পারফরমেন্স এবং দলের সামগ্রিক ছন্দ কেমন থাকে সেদিকেই নজর থাকবে সমর্থকদের। জয়ের ধারায় ফিরে আত্মবিশ্বাস বাড়াতে মরিয়া ব্রাজিল। অন্যদিকে শক্তিশালী প্রতিপক্ষকে রুখে দিয়ে নিজেদের সামর্থ্য প্রমাণের বড় সুযোগ পানামার সামনেও। রাজধানীর পল্লবীতে 7 বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলার কাল শুনানি। চার্জশিট গ্রহণ করা হলে বিচার কাজ শুরু হবে।
ঈদের আগেই এই মামলায় দুজনকে আসামি দেখিয়ে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। এরপরই মামলাটি বিচারের জন্য শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ দেওয়া হয়। পরে ওই ট্রাইব্যুনালের বিচারক অভিযোগপত্র আমলে নিয়ে জুনের 1 তারিখ শুনানির তারিখ নির্ধারণ করেন। গত 19 মে সকালে পল্লবীর একটি বাসা থেকে রক্তাক্ত ও খণ্ডিত অবস্থায় উদ্ধার করা হয় শিশু রামিসার মরদেহ। পরদিনই নিহতের বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করলে প্রতিবেশী সোহেল রানা ও তার স্ত্রীকে আটক করে পুলিশ। দর্শক, আদ্দিন হাসপাতালে অস্বাস্থ্যকর পরিবেশের কারণে 3 লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। সেখানে আছেন আমার সহকর্মী মশির অনিক, তার সঙ্গে কথা বলতে চাই। অনেক সিটি কর্পোরেশনের কর্মকর্তারা পরিদর্শন করে কি বের হয়ে গেছেন কিনা, সে সাথে জরিমানা সম্পর্কে সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কি বললেন? আমরা এই মুহূর্তে অবস্থান করছি আদ্দিন হাসপাতালের ঠিক বাইরের পাশটাতে, এবং কিছুক্ষণ আগে এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট, আমি একটু দেখানোর চেষ্টা করি প্রথমে যে যারা রোগীরা এখনো আসছেন তারা কিন্তু এই রাস্তা দিয়ে ঢুকছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রায় 3.5 ঘন্টার মতো ছিলেন তারা ভেতরে, এবং সেখানে বিভিন্ন ধরনের নানাবিধ যে সমস্ত অসঙ্গতি আছে সেগুলোকে পর্যালোচনা করে পরবর্তীতে তারা বের হয়ে আমাদের সাথে ব্রিফিং অবস্থান করেন। এবং আমরা যে তথ্যটি পাই, আসলে 3 লাখ টাকা জরিমানা করা হয়েছে আদ্দিন হাসপাতালকে। সমসাময়িক যে বিষয়গুলো সেগুলোর বাইরে গিয়ে নিরাপদ খাদ্য আইনে কিন্তু তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, পাশাপাশি ভোক্তা অধিকার আইনেও কিন্তু মামলা করা হচ্ছে। নিরাপদ খাদ্য অধিকার আইনে কিন্তু 2 লাখ টাকা এবং ভোক্তা অধিকারে 1 লাখ টাকা মামলা, সর্বমোট 3 লাখ টাকার মামলা করা হয়েছে। এবং এই মামলার পেছনে তারা কিছু কারণ দেখিয়েছেন। একটা একটা করে বলার যদি চেষ্টা করি, তাহলে যেখানে ব্লাড সেন্টারটি আছে এই হাসপাতালে, সেখানে যে রেফ্রিজারেটরটি তার কিন্তু যেই তাপমাত্রা পরিমাপক যে যন্ত্র সেটি কিন্তু নেই। সেক্ষেত্রে কতটুকু তাপমাত্রা সেখানে আছে সেটি কিন্তু আইডেন্টিফাই করা যাচ্ছে না, যেটি কিন্তু খুবই রিস্কি একটা বিষয়। সেই ব্যাপারে কিন্তু তারা পদক্ষেপ নিয়েছেন, এবং পাশাপাশি বেশ কিছু জায়গায় ময়লা আবর্জনা কিংবা অপরিকল্পিতভাবে কিছু ময়লা আবর্জনা ফেলে রাখা, সে বিষয়েও কিন্তু তারা ব্যবস্থা নিয়েছেন, এমন কিন্তু তারা জানিয়েছেন। সর্বমোট যারা 3 জন এসেছিলেন তাদের মধ্যে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন, তার পাশাপাশি কিন্তু একজন ডাক্তারও ছিলেন। এবং যিনি ডাক্তার ছিলেন অর্থাৎ ফারিয়া ফায়েজ যিনি ছিলেন, তিনি কিন্তু বলেছেন যে আসলে এই সাম্প্রতিক যে বিষয়গুলো, সেই বিষয়গুলোকে পর্যালোচনার বাইরে রেখে একটা হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতাল পরিচালনার জন্য যে সমস্ত কর্মপদ্ধতি থাকা দরকার সেগুলো নিয়মতান্ত্রিকভাবে আছে কিনা সেই দিকে তারা একটু নজর রাখার চেষ্টা করেছিলেন। এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি এসেছিলেন তিনিও আসলে সমস্ত বিষয়গুলোকে তদারকি করেছেন। সাংবাদিকদের সঙ্গে একটা উত্তেজনামূলক সিচুয়েশন এখানে তৈরি হয়েছিল একেবারে দুপুরের দিকটাতে, সেটিও কিন্তু ধীরে ধীরে শান্ত হয়ে যায়। সেই উত্তেজনার প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন আসতো। আসলে তারা বলছিলেন যে অনেক সেন্সিটিভ পেশেন্টরা ভিতরে এখনো আছেন, প্রায় তারা বলছিলেন যে 250 থেকে 300 পেশেন্ট কিন্তু এখনো নিয়মিত এখানে চিকিৎসা নিচ্ছেন। তো তাদের নিরাপত্তার কথা মাথায় রেখেও কিন্তু আসলে এই ব্যবস্থা নেওয়া হয়েছিল। এবং তার পাশাপাশি সাংবাদিক থেকে শুরু করে বহিরাগত যারা আছেন তাদেরকে ঢোকার উপরে, অর্থাৎ হাসপাতালে ঢুকতে যাওয়ার উপরেও কিন্তু নিয়মতান্ত্রিকতা ছিল। প্রশ্ন ছিল আসলে 3.5 ঘন্টা তারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখেছেন। এবং গুরুত্বপূর্ণ যে তথ্যটি, হাসপাতালে যেই পাওয়া গিয়েছিল পাউরুটির যে ফ্যাক্টরিটি, সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে, অর্থাৎ বেকারি কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে। ছোঁয়া, অনেক ধন্যবাদ অনিক আপনাকে। প্রথমবারের মতো ইউরোপের মাটিতে ম্যাচ খেলতে রোববার দুপুরে সান মারিনোর উদ্দেশ্যে রওনা দিয়েছে বাংলাদেশ ফুটবল দল। ঐতিহাসিক এই ম্যাচ আগামী 5 জুন। ম্যাচ জিতে দর্শকদের ঈদ উপহার দিতে চান তপু বর্মনরা। অনুশীলন ক্যাম্পে হামজা শমীদের উপস্থিতি থাকলে দলের বন্ধন দৃঢ় করতে খুবই সাহায্য করতে বলে মনে করেন দলের ম্যানেজার আমির খান। জন্ম বেড়ে ওঠা ইউরোপে, ভারত মহাসাগর পাড়ি দিয়েছেন এর আগে কতবার। তবে জামাল ভুঁইয়ার এই ইউরোপ ভ্রমণ আলাদা, অনেক ক্ষেত্রে ঐতিহাসিক। প্রথমবারের মতো ইউরোপের মাঠে ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল, জামাল সেটার অধিনায়ক। ইউরোপের দল হলেও সান মারিনো ফিফার লোয়েস্ট র্যাঙ্কড টিম। বাংলাদেশের জয়টা তাই অনুমিতই হওয়ার কথা, কিন্তু দলটা যেহেতু সারা বছর ইংল্যান্ড, ফ্রান্স, স্পেনের বিপক্ষে খেলে, দলটার খেলোয়াড়রা যেহেতু ইউরোপের বিভিন্ন লিগে খেলেন, শঙ্কার জায়গাও উড়িয়ে দেয়া যাচ্ছে না। তপু কাজেমরা তাই অনেকটা উভয় সংকটে। জিতলে প্রশংসা কম মিলবে, হারলে জুটবে নিন্দার বর্ষণ। অবশ্যই আমরা ডিসঅ্যাপয়েন্টেড হব, কারণ র্যাঙ্কিংয়ে আমরা তাদের থেকে প্রায় 30 ধাপ এগিয়ে আছি। এবং যাই হোক, আপনার তারা কিন্তু অনেকগুলো প্লেয়ার ইউরোপে খেলে এবং তাদের ম্যাক্সিমাম ম্যাচ থাকে কিন্তু ইউরোপ টিমের সাথে।
ডেফিনেটলি আমরা ওইভাবে আগাবো এবং আমরা ওইভাবে প্ল্যান নিয়ে যাচ্ছি এবং আসলে যেটা আমি শুরুতে বলছি যে আমরা এই জয়টা আমাদের দেশবাসীকে ঈদ উপহার দিতে চাই। আমার নিজের ফুল বিলিফ আছে যেটা আমার কোয়ালিটি আছে খেলতে, বাট দিস ট্রেনিং ক্যাম্প আমরা ট্রাই করতেছি কোচের ট্যাকটিক্স স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করতে, বাট আমার আই বিলিভ আই ক্যান প্লে, সো ওয়েন দ্যাট চান্স কামস আই উইল বি রেডি। নতুন কোচ টমাস ডুলির অধীনে সপ্তাহখানেক ক্যাম্প করেছে বাংলাদেশ ফুটবল দল, এমনকি ঈদের দিনও চলেছে অনুশীলন। সেই ক্যাম্পে ছিলেন না হামজা, সমিত, জায়ান, সরাসরি যোগ দেবেন সান মারিনোতে। জানা গেছে সেখানে প্রথম দিনের অনুশীলনও তারা মিস করতে পারেন, তাই প্রশ্ন উঠতে শুরু করেছে ক্লাবের ব্যস্ততা যেহেতু ছিল না, নতুন কোচের অধীনে দেশের ক্যাম্পে যোগ দিলে দলের মধ্যে বন্ধনটা কি আরো দৃঢ় হতো না, যেখানে অনেক দিন পরে ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ফুটবল দল? খুবই ভালো হতো, কিন্তু সবারই পার্সোনাল লাইফ থাকে, তারা কিন্তু সবসময় তাদের খেলাতে ব্যস্ত থাকে এবং খুবই আমরা যারা প্রফেশনাল প্লেয়ার আছে দেখেন ঈদ আমরা করতে পারছি না, কিন্তু আমরা খেলার জন্য দেশের বাইরে যাচ্ছি। তো আসলে এই জিনিসগুলো একটা অ্যাজ এ প্লেয়ার প্রফেশনাল লাইফ দরকার আছে এবং আমার মনে হয় যে হামজা আমাদের সাথে কন্টিনিউ যোগাযোগ রেখেছেন এবং সুমিতও রেখেছেন, জায়ানও রেখেছেন। আসলে এটা আমার কাছে মনে হয় না কোনো প্রবলেম হবে এবং আমি মনে করি যে আরও বেশি ভালো হবে, বেশি ভালো হতো, কিন্তু তাদেরও তো আসলে সময় আর এর ব্যাপারটা আছে। তো নতুন কোচ নতুন সে সব কিছু অ্যাডাপশনের ব্যাপারেও সে দেখছে। আমাদের মধ্যে যেটুকু সীমাবদ্ধতা আছে সেই সীমাবদ্ধতা নিয়েই তো আমাদের কাজ করতে হবে, সেই কাজ করেছি আমরা। ওরা আগামীকালকে জায়ান, সমিত এবং হামজাও আমাদের ওখানে 2 তারিখের মধ্যে পৌঁছাবে। রোববার দুপুর 2টায় সান মারিনোর উদ্দেশ্যে রওনা দিয়েছে বাংলাদেশ ফুটবল দল। ঐতিহাসিক এই ম্যাচ আগামী 5 জুন। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। জঙ্গল সলিমপুর নিয়ে কড়া বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। ভয়ঙ্কর এই জনপদ পরিদর্শন শেষে তিনি বলেন, জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসী গোষ্ঠী থাকবে না। সেখানে কারাগার নির্মাণ সহ সরকারের নানা পরিকল্পনা তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান অপরাধ দমনে কঠোর অবস্থানের কথাও। সকালে সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত জঙ্গল সলিমপুর পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এ সময় ভূমি প্রতিমন্ত্রী, সিটি মেয়র, পুলিশের আইজি, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারাও সাথে ছিলেন। পরিদর্শন শেষে জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসমুক্ত করার স্পষ্ট বার্তা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। জঙ্গল সলিমপুর এই জায়গাটা আর কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসীদের এলাকা থাকবে না, অভয়ারণ্য থাকবে না। এর আশেপাশে 2টা পাহাড় টিলা শ্রেণী আছে, একটা হচ্ছে বেতুয়া আর একটা চা বাগান। এই এরিয়াতেও সন্ত্রাসীদের আনাগোনা আছে বলে আমরা জানতে পেরেছি, এখান থেকেও তাদেরকে উচ্ছেদ করা হবে। আপাতত জঙ্গল সলিমপুর থেকে কাউকে উচ্ছেদ না করে সেখানে কেন্দ্রীয় কারাগার নির্মাণ সহ সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তাদেরকে কিভাবে পুনর্বাসন করা যায় সেটা আমরা একটা পরিকল্পনা করব। তাদের কাউকেই এখান থেকে আপাতত উচ্ছেদ করা হবে না। আমরা জনগণের সরকার, জনগণকে কমফর্ট দেওয়ার জন্য আমরা আমাদের সমস্ত পরিকল্পনা করব। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন স্বরাষ্ট্রমন্ত্রী। জঙ্গল সলিমপুরের পাশাপাশি সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচিত রাউজান, রাঙ্গুনিয়া ও ফটিকছড়িতে সাঁড়াশি অভিযানের ঘোষণা দেন। রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, বোয়ালখালী সবকিছু অ্যাড্রেস করা হবে। এগুলো সমন্বিতভাবে প্ল্যান হচ্ছে। এগুলো রাষ্ট্রের বাইরে নাকি? তাদের আশ্রয়স্থল কোথায় দেখতে চাই এবং তাদের সর্বশেষ আস্তানাও আমরা নির্মূল করব। স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন ঘিরে জঙ্গল সলিমপুরে ছিল নিশ্ছিদ্র নিরাপত্তা। আকাশে ওড়ানো হয় ড্রোন, ছিল বিজিবির ডগ স্কোয়াড এবং পাহাড়ের চূড়া থেকে পুলিশের বিশেষ নজরদারি। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক ব্যানার্জির ওপর ডিম, জুতা ও পাথর নিক্ষেপের ঘটনায় তুঙ্গে উত্তেজনা। হামলার ঘটনায় বিজেপিকে দায়ী করেছেন তিনি। ক্ষমতাসীনদের হুমকির কারণে হাসপাতালে চিকিৎসা মেলেনি বলে অভিযোগ করেছেন রাজ্যের সদ্য সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নিন্দা জানিয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, আম আদমি প্রধান অরবিন্দ কেজরিওয়াল সহ বিরোধী নেতারা। যদিও দায় অস্বীকার করে বিজেপির দাবি, জনরোষের শিকার হয়েছেন মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক।
ভোট পরবর্তী সহিংসতার শিকার পরিবারের সাথে দেখা করতে গিয়ে নিজেই আক্রান্ত হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। শনিবার পশ্চিমবঙ্গের সোনারপুরে নিহত টিএমসি কর্মীর বাড়িতে ঢোকার পথে বিক্ষোভের মুখে পড়েন রাজ্যের সদ্য সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাইপো। চোর চোর স্লোগান থেকে এলোপাতাড়ি মারধর, এমনকি ডিম, জুতা ও পাথর ছোড়া হয় তার দিকে। ছিঁড়ে যায় শার্ট, ভেঙে যায় চশমা। ক্রিকেটের হেলমেট মাথায় দিয়ে কোনো রকমে এগিয়ে যান। বিধ্বস্ত অবস্থায় নিহত দলীয় কর্মীর বাড়িতে প্রবেশ করেন। অভিযোগের তীর ছোড়েন বিজেপির দিকে। আমাদের কাছে সব প্রমাণ রয়েছে ভিডিওতে। কাছেই কমিউনিটি হল, সেখানে সকাল 11টা থেকে গুন্ডাদের রাখা হয়েছে পাথরবাজি করার জন্য। আমার চোখে ইট ছুঁড়েছে, ঘুষি মেরেছে। হেলমেট পরে না থাকলে আজ আমার মাথা 2 টুকরো হয়ে যেত। প্রায় 1.25 ঘন্টা পর পৌঁছায় পুলিশ। হাসপাতালে নেওয়া হয় অভিষেক ব্যানার্জিকে। সেখানে যান মমতা ব্যানার্জি। পরপর 2 হাসপাতাল ঘুরে চিকিৎসা মেলেনি বলে অভিযোগ করেন তিনি। পুলিশের সহায়তা নিয়েই হামলা হয়েছে বলেও দাবি করেন। হামলার ঘটনাকে স্বতঃস্ফূর্ত জনরোষ বলছে বিজেপি। দাবি এতে তাদের দলের কেউ যুক্ত নয়। যারাই এই কাজ করেছে ভুল করেছে। আমরা বরাবরই জনতাকে আইন হাতে তুলে না নিতে বলেছি, কিন্তু আজ যা ঘটেছে তার জন্য অভিষেক ব্যানার্জি নিজেই দায়ী। এটা গণমানুষের আক্রোশ। জনগণকে আপনারা জুতার তলায় দাবিয়ে রেখেছিলেন। কেমন রাজনীতি করেছেন আপনি অভিষেক ব্যানার্জি, যে ডিম ছুঁড়ে মারা হচ্ছে? স্পেশালি আপ কি আজ সারা হুয়া আন্ডা আপকে উপর ফেকা যা রা হ্যায়। সোনারপুরে অভিষেকের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে কংগ্রেস সহ বিরোধী দলগুলো। পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। ডরথি তাসরিন, যমুনা নিউজ। অভিবাসন বিরোধী সংস্থা আইস সমর্থক ও বিরোধীদের মুখোমুখি সংঘর্ষে উত্তপ্ত যুক্তরাষ্ট্রের নিউ জার্সি। শনিবার নিউ জার্সির ডেলানি হল ডিটেনশন সেন্টারের সামনে জড়ো হয় মানুষ। কারাগারটিতে আটক বন্দীদের অমানবিক জীবনযাত্রার প্রতি দৃষ্টি আকর্ষণ ও তাদের মুক্তির দাবিতে গেল 1 সপ্তাহ ধরেই চলছে বিক্ষোভ সমাবেশ। কয়েদিদের পচা ও পোকাযুক্ত খাবার, অস্বাস্থ্যকর শৌচাগার ও ছোঁয়াচে রোগের বিস্তারের অভিযোগ তোলা হয় ডিটেনশন সেন্টার কর্তৃপক্ষের বিরুদ্ধে, যার প্রতিবাদে ব্যানার ও পোস্টার হাতে স্লোগান দেয় কয়েদিদের আত্মীয়স্বজন ও সমর্থকরা। এ সময় পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের। চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় 10 জনকে আটক করেছে বিজিবি। ভোরে চুয়াডাঙ্গা 6 বিজিবি ব্যাটালিয়নের বারাদি বিওপির একটি টহল দল তাদের আটক করে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি জানায়, সীমান্ত এলাকায় নিয়মিত টহলের সময় অনুপ্রবেশকারীদের আটক করা হয়। তাদের মধ্যে 2 জন পুরুষ, 3 জন নারী ও 5 শিশু রয়েছে। আটককৃতদের পরিচয়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের কারণ জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানিয়েছে বিজিবি। 4 জেলায় ছুরিকাঘাত ও মারধরে 4 জন নিহত হয়েছেন। পুলিশ জানায়, দুপুরে বাগেরহাটের রামপালে বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি সমর্থক মাহমুদ শিকদারের সাথে কথা কাটাকাটি হয় আওয়ামী লীগ সমর্থক ইকলাস গাজীর। এক পর্যায়ে ইকলাসকে মারধর করেন মাহমুদ। আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ইকলাসকে মৃত ঘোষণা করেন। তিনি রামপালের সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোয়াজ্জেম হোসেনের চিংড়ি খামারে কাজ করতেন। লক্ষ্মীপুরে নিখোঁজের 15 ঘণ্টা পর রক্তাক্ত অবস্থায় রাজীব হোসেন নামে এক অটো চালকের মরদেহ উদ্ধার হয়েছে। পরিবার জানায়, রাজীব নিখোঁজের পর মোবাইলে তাদের কাছে মুক্তিপণ চাওয়া হয়। ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ। পটুয়াখালীর কলাপাড়ায় গতরাতে বিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এই ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ। এদিকে নোয়াখালীর বেগমগঞ্জে রাকিব নামে এক তরুণ পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এর জেরে সন্দেহভাজন 5 জনের বাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দেয়া হয়। জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গাজীপুরে দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। দুপুরে গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার। এ সময় জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। শওকত হোসেন সরকার বলেন, জিয়াউর রহমানের দেখানো পথেই গাজীপুর সিটি কর্পোরেশনের উন্নয়ন কাজ চলমান রয়েছে। বিএনপি তার আদর্শকে ধারণ করেই রাজনীতি করে আসছে।
সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, ওনার নেতৃত্বে সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বাস্তবায়ন করার জন্য আমরা আমাদের অবস্থান থেকে আমরা কাজ করে যাচ্ছি। নারী সাফ চ্যাম্পিয়নশিপের খবর এবার। ভারতের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ। মালদ্বীপকে 4-2 গোলে হারিয়ে আসরের সেমিফাইনাল নিশ্চিত করা মারিয়াদের এটি নিয়ম রক্ষার ম্যাচ হলেও জয় দিয়ে হ্যাট্রিক শিরোপার মিশনে এগিয়ে যেতে চায় দল। গোয়া রাজ্যের পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 8টায় শুরু হবে ম্যাচটি। এর আগে শেষ মুহূর্তে প্রস্তুতি সেরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। সকালে ডন বস্কো ট্রেনিং গ্রাউন্ডে প্রায় 1.5 ঘন্টা অনুশীলন করেন সাবিনা রূপনারা। ওয়ার্ম আপ ও পাসিং ড্রিলের পর পজিশন হোল্ড এবং ছোট ছোট দলে ভাগ হয়ে ম্যাচ খেলে নিজেদের ছালিয়ে নেয়। অনুশীলনের শেষ দিকে বাটলারের মূল মনোযোগ ছিল ট্যাকটিক্যাল পজিশনিং ও সেট পিস কৌশলের উপর। স্কোয়াডের সবাই পুরোপুরি ফিট। আমরা এখন একটি সম্পূর্ণ আলাদা দল এবং অনেক ভালো ফুটবল খেলছি। আমাদের দলে কিছু প্রকৃত ম্যাচ উইনার আছে, বিশেষ করে ভারতের আক্রমণ করার মানসিকতা থাকলে আমাদেরও তা আছে। আমরা যেমন প্রয়োজন বোধে রক্ষণভাগ সামলাতে পারি, তেমনি গোল করার সুযোগও তৈরি করতে পারি। প্রতিটা দলই আপনার যেমন শক্তি থাকে তেমন দুর্বলতাও থাকে। সো আমাদের যিনি অ্যানালিস্ট আছেন উনি হয়তো অ্যানালাইসিস করে ফেলেছেন যে ওনাদের ইন্ডিয়া টিমে কী কী দুর্বলতা আছে, সেগুলো মানে ওই জায়গাগুলো ব্রেক করে আমরা চেষ্টা করব আক্রমণ করার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ওজন কমানোর পরামর্শ দিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক। গেল মঙ্গলবার বার্ষিক হেলথ চেক আপ করান মার্কিন প্রেসিডেন্ট। এরপর চিকিৎসক জানান এখনও বেশ শক্তিশালী তার হৃদযন্ত্র, ফুসফুস, স্নায়ুতন্ত্র এবং সামগ্রিক শারীরিক কার্যক্ষমতা। এমনকি মানসিক স্বাস্থ্য পরীক্ষায় সর্বোচ্চ নম্বর 1 প্রেসিডেন্ট। তবে বর্তমানে তার ওজন প্রায় 108 কেজি হওয়ায় তাকে ডায়েট ও শারীরিক পরিশ্রমের মধ্য দিয়ে ওজন কমানোর পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি তার কোলেস্টেরল নিয়ন্ত্রণেও দেওয়া হয়েছে ওষুধপত্র। হৃদস্পন্দন শুনে মার্কিন প্রেসিডেন্টের হৃদযন্ত্র প্রকৃত বয়সের চেয়ে প্রায় 14 বছর কম বলেও মন্তব্য চিকিৎসকের। দর্শক, এই ছিল সব খবরের আজকের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।